দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হই এমন একটা সময়ে আজকে কথা বলছি যেখানে প্রতিদিনই মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে, গড়ছে, ভাঙছে। আজকে সংখ্যাটাও আমরা জানিয়ে দেই, শুরু করি এই কথাগুলো বলে 226 এবং আক্রান্তের হার 27.23। অর্থাৎ এর মধ্যে আজকে লকডাউন তুলে দিলে কি হয়, রাজধানীর বাসী আজকে খুব মর্মে মর্মে সেটি বোঝার চেষ্টা করেছে। সারা ঢাকা শহর একেবারে যানজটে পরিপূর্ণ। নিশ্চয়ই টেলিভিশনে সেগুলো আপনারা দেখেছেন। এবং আজকেও মৃত্যু শীর্ষে বিশেষ করে খুলনার পরিস্থিতি কতটুকু কি পরিস্থিতি, আমরা খুলনা থেকে এমন একজন মানুষকে পেয়েছি অনেক দিন পর, আমার এরকম অসম্ভব রকমের প্রিয় একজন মানুষ, সভাপতি বিএমএ খুলনা ডক্টর শেখ বাহারুল আলমকে আমরা পেয়েছি। স্যার, অনেক দিন পর স্বাগত জানাচ্ছি। আমরা পেয়েছি আমাদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, তিনি স্টুডিওতে উপস্থিত আছেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এবং সাবেক সিনিয়র সহসভাপতি বিকেএমইএ চাসলাম সানি, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। এবং এর বাইরে আমাদের সঙ্গে সদরুল আমিন কৃষি বিদ, এবং সবাই আমরা তাকে চিনি, এবং এই কোরবানি পশু সেগুলোর বাজার, সেগুলো নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। বাহারুল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে খুলনার সার্বিক পরিস্থিতি কি এবং এই পরিস্থিতিতে আর কি করার ছিল? বাহারুল আলম। বাহারুল আলম, শুনতে পাচ্ছেন আমাকে? বাহারুল আলম, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা হয়তো কিছুটা সংযোগ সমস্যা রয়েছে। আমরা আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র। জাহাঙ্গীর ভাই, আপনার দিকে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে আসলে এই করোনা পরিস্থিতির মধ্যে আজকে বিজিএমই এবং অন্যান্য যারা আছেন নেতৃবৃন্দ, তারা কিন্তু আজকে আমাদের শীর্ষ নীতি নির্ধারক যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ যে 5ই অগাস্ট পর্যন্ত লকডাউন আসছে, 23 থেকে 5, এই সময়টিতে গার্মেন্টস যেন খোলা থাকে, এরকম একটি দিক। আবার যে যানজটের মধ্য থেকে আপনি এসছেন, আপনিও কিন্তু ঠিক বুঝতে পারবেন যে কি ধরনের একটা যানজট ঠেলে আসতে হলো। এবং এই পরিস্থিতিতে আর কি কিছু করার ছিল সরকারের? সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় জাহাঙ্গীর আলম? বর্তমান যে পরিস্থিতিতে সরকার যেই পরিস্থিতিতে শিথিল করেছে, একদিকে বিবেচনা করলে ভালো হয়েছে, আরেকদিকে হচ্ছে মানুষের একটা উদাসীনতা আছে। মানুষ অনেক সময় হ্যালেমি করে, সেই জিনিসটা করলে হয়তো বা আমাদের নিজেদের জন্য, প্রত্যেক নাগরিকের জন্য ঝুঁকি। সেই হিসাবে আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে, বিজিএমএ, বিকেএমএ, এফবিসিসিআই, তারাও চাচ্ছে অর্থনীতি কিভাবে ভালো থাকে, তাদের ইন্ডাস্ট্রি এবং কর্মকর্তা কর্মচারীরা এখানে আছেন, ওয়ার্কার লেভেল আছেন, তারাও যেন ভালো থাকে। তার পরবর্তীতে এখানে যে আপনি দেখছেন পরিবহন সেক্টরে মানুষ অনেক সময় শিথিল করা মানে আমার এই করোনা থেকে আমরা জিরো হয়ে যাই নাই। এই যে একটা পরিস্থিতি, সবাই যদি একটু ধৈর্য সহকারে নিয়ম মেনে যদি চলাফেরা করে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার সেটা মানুষের কল্যাণের জন্যই করেছে। ওই যে আমরা বলেছিলাম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এই ঈদের 8 দিন সেটা ছাড় দেওয়া হয়েছে। ছাড় মানে আমাদের সবার মুক্তি হিসাবে ছাড় নিতে হবে, যেটা আমাদের মাস্ক এবং করোনার পরিস্থিতি এখনও 200-র উপরে যে মৃত্যু বরণ করছে, হাজার হাজার এখানে আক্রান্ত হচ্ছে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যেসব ডাক্তাররা আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের পরামর্শক্রমে আমরা চলতে পারি, তাহলে হয়তো আমাদের ভালোর দিকে হতে পারে। আর যদি এই জিনিসটা আমরা যদি নিজেরা অনিয়মের মধ্যে জড়িত হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের এই জিনিসটা গ্রাম এখন শহর থেকে গ্রামে যাবে, গ্রাম থেকেই আবার জীবাণুটা নিয়ে সে শহরে ঢুকবে। এতে দেখা গেল কি সারা বাংলাদেশেই এটা বিস্তারণভাবে সেটা মানুষের মধ্যে প্রভাব পড়তে পারে। সেজন্য আমি মনে করি শতভাগ মাস্ক তার পড়তেই হবে, মানতে হবে। প্রত্যেক নাগরিক এবং একজন দোকানদার যিনি আছে, উনি তার দোকানে যদি কাস্টমার যায়, তাকে বলতে হবে ভাই এটা আপনি, বা স্যার, বা যাই যেটা বলে সম্মান দিয়ে যদি বলে, তাহলে বাধ্যতামূলক সেটা করা প্রয়োজন। যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীও মানবেন, প্রত্যেকটি নাগরিকেরও নিজ দায়িত্ব থেকে সেটা মানা উচিত। আমি আসবো আপনার কাছে, আমাদের সঙ্গে বাহার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যাঁ বাহার ভাই, আজকে খুলনার পরিস্থিতি আপনার কাছ থেকে, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চেয়েছিলাম। আজকের খুলনার পরিস্থিতি, বা আমরা যেভাবে বলছি যে এর বাইরে আর কি কিছু সরকারের করা ছিল, বাহার ভাই কি যুক্ত করবেন? খুলনার পরিস্থিতি ভয়াবহ গত 1 সপ্তাহ বা তারও পূর্বে থেকে চলছে। আর সরকারের আর কিছু করার ছিল কিনা, এটা তো একটা প্রশ্নই। যা করেছে সেটি করোনা প্রতিরোধে এবং মানুষের মৃত্যু ঠেকাতে কোনো ক্রমেই সফল নয়, যথেষ্ট নয়।
স্বাস্থ্য ব্যবস্থাপনাটাই এই সময়ে যে বৈশ্বিক বলি বা আমরা অন্য কোনো নামেই বলি, করোনা ভাইরাস যে ভয়ঙ্কর ভাবে খুলনা এবং খুলনার আশেপাশে এভাবে ছড়িয়ে পড়েছে এবং যে পরিমাণ আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ছুটে আসছে, তারা সেখানে এই বেড পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না এবং উপকরণ পাচ্ছে না, না পাওয়ার তালিকায় অনেক। প্রধান যেটি হচ্ছে যে মানুষ মানে ভর্তি হবে সেই বিছানাটুকু নাই। গতকাল পর্যন্ত পরিচালকের যে সংবাদ, তাতে 70 জন রোগী বিছানায় আছে। আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়েছে, সেখানে একটি বিছানাও খালি নেই, সদর হাসপাতালেও খালি নেই। বেসরকারি পর্যায়ে একটি হাসপাতাল আছে, সেখানে 110 বেডের, সেখানেও কোনো বেড খালি নেই। তাহলে আজকে সারাদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মার জন্য আমি সকাল থেকে অনেক চেষ্টা করেছি, তাকে একটি বেডও দিতে পারিনি। বোধহয় এখন সে আর বোধহয় পৃথিবীতে নেই। এটাই হলো খুলনার অবস্থা। এখন দায়িত্বে যারা, খুলনার এই করোনা প্রতিরোধের জন্য রাষ্ট্রের নির্ধারিত একটা কমিটি আছে, তার প্রধান হলো খুলনার ডেপুটি কমিশনার, আর বিভাগীয় পর্যায়ে হলেন বিভাগীয় কমিটি। ওনাদের নির্দেশে, ওনাদের ইনস্ট্রাকশনে এই প্রতিরোধ এবং সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার যাবতীয় কার্যক্রম চলে। কিন্তু এই বিষয়গুলি নিয়ে জনমনে যে আতঙ্ক, যে ক্ষোভ এবং যে কারণে এটি প্রতিরোধ করা যাচ্ছে না, এই বিষয়গুলি থেকেও অত্যন্ত সুকৌশলে বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিএমএ কে দূরে রাখা হয়েছে। তাহলে কোনো বিষয়ে যে অংশগ্রহণ করে সেখানে একটি সুস্থ অবস্থা তৈরি করা যাবে, সেটাও রাখা হয়। আজকের এই ধরনের পরিস্থিতিতে খুলনার ডেপুটি কমিশনারের একটি বক্তব্য আসা উচিত ছিল, কেন সংক্রমণ প্রতিরোধ হচ্ছে না, কেন মৃত্যু থামছে না, উনি একমাত্র ভালো করে বলতে পারবেন। কারণ ওনার বলার পরে আমরা প্রত্যক্ষণ আমরা যারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নাগরিকদের পক্ষে কিছু কথাবার্তা বলি খুলনায়, তাহলে আমরা বলতে পারতাম যে ওনার বক্তব্যের মধ্যে কোথায় কোথায় ভুল আছে। জি, আমরা আসবো বাহার ভাই আপনার কাছে, এবং বিশেষ করে এরকম একটা যখন পরিস্থিতি, ঠিক সেই সময়ে আমরা যেমনটা গণমাধ্যমে আজকে খবর প্রকাশিত হয়েছে বা আজকে থেকে কিছুটা প্রত্যাহার, অর্থাৎ লকডাউনকে আমরা মনে হচ্ছে যে ঈদের একটা ছুটিতে পাঠালাম, এমন একটা ব্যাপার, সেই ধারাবাহিকতায় অর্থাৎ আগামী 23 থেকে আবারও কঠোর লকডাউন। এবং আমাদের সঙ্গে বিশেষ করে একজন শিল্প উদ্যোক্তা রয়েছেন, সাবেক সিনিয়র সহসভাপতি বিকেএমই এর AH আসলাম সানি। সানি ভাই, এই পরিস্থিতি যেমনটা বাহারুল আলম জানাচ্ছিলেন যে একেবারে খুবই খারাপ পরিস্থিতি একটা খুলনার, কারণ খুলনার চিত্রটি আমরা প্রায়শই প্রতিদিনই খুলনা থেকে কেউ না কেউ সংযুক্ত হন। এমন একটা পরিস্থিতিতে আজকে বিজিএমই নেতারা, বিশেষ করে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, তাদের সঙ্গে কথা বলেছেন যে কঠোর লকডাউনটি আগামী 23 তারিখ থেকে আসতে যাচ্ছে, সেখানে যেন গার্মেন্টস শিল্পকে বাইরে রাখা হয়, অর্থাৎ গার্মেন্টস খোলা থাকবে। এটি নিয়ে আবার ফেসবুক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও এক ধরনের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। সবকিছু মিলে আপনি কিভাবে দেখেন, আসলাম সানি? ধন্যবাদ প্রণবদা। আজকে অত্যন্ত আমাদের গার্মেন্টস শিল্প তথা বাংলাদেশের পর্যায়ে যে প্রশ্নটা আপনি করেছেন, আসলে আমরা যখনই গার্মেন্টস নিয়ে কথা বলি তখন সবাই কেন জানি গার্মেন্টস কে, যারা আপনি ফেসবুকে কথা বলেছেন সব জায়গায় বলেছেন, আমরা গত বছরও দেখেছি যখন আমরা বলেছিলাম যে আমরা সবকিছু মেনে গার্মেন্টস শিল্পকে চালাবো, তখন কিন্তু কেউ বিশ্বাস করতে চায়নি। আমরা গত একটা বছরে সেটা প্রমাণ করেছি যে বাংলাদেশে যদি এত বড় ইন্ডাস্ট্রি, কমপ্লায়েন্স বলেন, নিয়ম নীতি বলেন, সমস্ত কিছু অ্যাপ্লিকেশন যেটা বিশেষজ্ঞরা বলে, আমাদের যে জাতীয় কমিটি আছে, যে কমিটি যে উপদেশগুলি দিয়েছিলেন যে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, এখানে একজন আমাদের বিএমএ নেতা আছেন, ডাক্তার আছেন, ওনাদের যে উপদেশ অনুযায়ী আমরাই মাত্র মনে হয় বাংলাদেশে অন্যতম যারা এটা ফলো করতে পেরেছি বলেই গত 1.5 বছর ফ্যাক্টরিটা চালু রেখেছি। এবং গার্মেন্টস শিল্পের পরিসংখ্যানে এমন কোন উপপাদ্য আপনারা সাংবাদিকরা বিশ্লেষণ করে দেখাতে পারবেন না যেখানে আমরা ন্যূনতম আমাদের কমিটমেন্ট থেকে আমরা ফেল করেছি। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে, আমাদের ফ্যাক্টরিগুলি চালু রাখার ব্যাপারে যে নিয়ম নীতিগুলি আমরা প্রয়োগ করতে পেরেছি,
সেটা বাংলাদেশের জন্য উদাহরণ না, শুধু বিশ্বের কাছে একটা উদাহরণ। যে বাংলাদেশ 1 ঘন্টার নোটিশে বাংলাদেশের আজকে আমরা দেখলাম যে আমরা সীমিত আকারে বললাম যে আমরা আপনার লকডাউন উইথড্র করেছি, কিন্তু ঢাকা শহরে আমার মতিঝিল থেকে বাসায় আসতে 3 ঘন্টা লেগেছে। আমাদের জাহাঙ্গীর ভাই হয়তো বা গাজীপুর থেকে কয় ঘন্টা লাগছে আমি জানি না, উনি আপনার স্টুডিওতে আসতে। সে অবস্থা, আমি এখানে কারো সমালোচনা উপস্থাপনা করতে চাই না। আমি একটা শিল্পের প্রতিনিধিত্ব করি, আমি বাংলাদেশ। আমি মনে করি গার্মেন্টস শিল্পের সাথে শুধু আমরা জড়িত না, শুধু শ্রমিকরা জড়িত না, বাংলাদেশের মানুষের অর্থনীতির সমস্যা সঞ্চালনের অনেক কিছু উপকরণ জড়িত। আজকে গার্মেন্টস শিল্প যখন বন্ধ হয়ে গেল, বললো যে আগামী দিনে গার্মেন্টস শিল্প বন্ধ থাকবে, আমাকে আজকে 2টা ব্যাংকের এমডি যারা অত্যন্ত উৎকৃষ্ট ভাবে আমাকে প্রশ্ন করলো, সানি সাহেব আপনারা চেষ্টা করেন, গার্মেন্টস যদি বন্ধ থাকে আমাদের অবস্থা কি হবে। ব্যাংকগুলি উদ্বিগ্ন যে তাদের টাকা, এই বিলিয়ন বিলিয়ন ডলার যে লগ্নি করেছে গার্মেন্টস শিল্পের প্রতি, সেই টাকাটা ফিরে আসবে কিনা, সেই টাকাগুলি তো ব্যাংকের। আমি আসবো আপনার কাছে। একটা বিষয় যে আসলে যে কারণে এর আগের লকডাউনে সরকার কিন্তু এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে স্বাস্থ্যবিধি মানার কথা বারবার বলেছে এবং সেটি পালন করে আপনারা সেটি খোলা রেখেছিলেন, এবং এখন আবার কঠোর লকডাউনে সেটি সরকার বন্ধ করার ঘোষণা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এবং সেটি হয়তো পরিবর্তন আসতেও পারে যেমনটা আপনারা আশা করছেন। কিন্তু এর মূল সমাধানটা কি সেটা আমাদের ভাবনার মধ্যে আছে কিনা সেটাও হয়তো আমরা ভাববো। আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি আছেন তিনি বলছিলেন যে আসলে এই লকডাউন প্রত্যাহারের বিষয়টি শুধুমাত্র আমাদের গ্রামীণ অর্থনীতি, আমাদের ধর্মীয় একটি উৎসব, এটার সাথে অনেক বেশি আবেগ ঘন বিষয়ের সম্পর্কযুক্ত রয়েছে, এবং এগুলো শুধুমাত্র যে আমাদের দেশে তা না, মিডল ইস্টের সব দেশেই যেখানে করোনার প্রাদুর্ভাব সেখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু 10 দিনের জন্য এই প্রত্যাহারটা হয়েছে। অর্থাৎ এই ধর্মীয় বিষয়গুলোকে নিয়ে যাতে পরবর্তীতে কোনো সমস্যা দেখা না দেয় বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেটিও কিন্তু আমাদের দেখার দায়িত্ব। সব কিছু মিলে গেলবার পশু কোরবানির যে বিশাল একটি বাজার ছিল সেটি মুখ থুবড়ে পড়েছিল। এবারও প্রায় 1,20,00,000 পশু তৈরি আছে। আমাদের গ্রামীণ অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, আমাদের সঙ্গে কৃষিবিদ সদরুল আমিন আছেন, নিশ্চয়ই সদরুল আমিনের একটা হোমওয়ার্ক আছে এই বিষয়ে। সদরুল আমিন, কি যুক্ত করবেন? আমরা এই পর্যন্ত কৃষি যেভাবে হ্যান্ডলিং করে আসতেছে কৃষক এবং কৃষিবিদ বা কৃষি মিনিস্ট্রি, এখন পর্যন্ত মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছে। যদিও এক্সপোর্ট বা অন্যান্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করোনার সময়ও তারা অনেকটা এক্সপোর্ট বাড়িয়েছে এই দেশে, এটা তাদের পরিশ্রমের ফল। এখন বর্তমান করণীয় সম্পর্কে সরকার যে পদক্ষেপ তুলেছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বা অন্যান্য ভাবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সামনের জন্য, এটা হলো লকডাউনের বাইরে রাখলেও সেপ্টেম্বরের শেষ দিকে একটা বন্যার আশঙ্কা আছে, এবং সেটা আমন ধানের উপরে এবং সবজির উপরে খুবই ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা আছে। সেই ফ্লাডটা মোকাবিলা করতে হবে উপকরণ দিয়া, এবং এখন থেকে কৃষককে রেডি করতে হবে যে যাতে সেই ফ্লাডের বিষয়টা কিভাবে তারা হ্যান্ডেল করবে সেই ব্যাপারে প্রশিক্ষণ দিতে হবে। আর একটা হলো ভেজিটেবল সিডলিং, যদি বন্যা হয় তাহলে আমাদের এখন বীজের এত দাম, হাইব্রিড এবং ফলনশীল বীজের এত দাম থাকে যে এটা সবসময় 2 বার 3 বার চারা করা সম্ভব হয় না। এই জন্য আমাদের বর্তমানে যে সমস্ত নার্সারি ডেভেলপ করছে চারা তৈরি করার জন্য, একটু হাইল্যান্ড বা মিডিয়াম হাইল্যান্ড, সেখানে সবজির চারাটা নিশ্চিত করতে হবে যাতে এই সবজির চারাটা নষ্ট না হয়। আমি আসবো, এবং কোরবানির পশুর বিষয়গুলো যদি একটু পরিষ্কার করে পরিসংখ্যান বা কেন আমাদের গ্রামীণ অর্থনীতি ঘুরে দাঁড়াবে এটি একটি দিক। আবার আমাদের বিশেষ করে খুলনা থেকে ডাক্তার শেখ বাহারুল আলম কিন্তু একেবারে পরিষ্কার চিত্রটি সেখান থেকে জানাচ্ছিলেন যে সেখানে একজন ডেপুটি কমিশনার তার দায়িত্ব বা আমাদের নাগরিক হিসেবে যেটি থাকে সেই বিষয়গুলো যথাযথভাবে পালন করলে একটা নগর এমনিতেই সুন্দর হয়। আমাদের চোখের সামনে গাজীপুর সিটি কর্পোরেশনের উদাহরণ প্রায়শই আমরা বলি,
এই কারণে বলি যে একটা উদাহরণ সৃষ্টির জন্য এই বছরই নয়, যখন কোভিড-19টি এলো ঠিক সেই সময়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা থেকে শুরু করে মাস্ক বিতরণ থেকে শুরু করে একেবারে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার থেকে শুরু করে একটা আদর্শ উদাহরণ কিন্তু আমরা দেখেছি। কিন্তু তখনও আমরা সিলেট কিংবা আমরা সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখেছি যে মানুষের মধ্যে এক ধরনের ব্যাপক উদাসীনতা। হাসপাতালগুলোর কথা তো বাহার ভাই বলছিলেনই। আমি একটু অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আপনার কাছে আসবো যে এখন থেকে যে ধরনের পরিকল্পনার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন, আমরা স্টুডিওতে ঢুকতে ঢুকতে আপনি একটি কথা বলছিলেন যে যেহেতু শিল্পাঞ্চল, সেই অঞ্চলটি যে শিল্প থাকুক, সবাই সেটা সুরক্ষিত থাকুক এবং তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনার কথা আপনি বলছিলেন, মানে আস্তে আস্তে। তো এগুলিও তো পরিকল্পনার অংশ, তাই না? সেই ধারাবাহিকতা কি যোগ করা রয়েছে? আমি আমাদের যিনি বিকেএমএ এবং বিজিএমএ যারা গার্মেন্টসের নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য একটু আশ্বস্ত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যিনি আস্থার প্রতীক, এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সব মিলে, আমাদের গাজীপুরের সিভিল সার্জন সব মিলে, আমরা গাজীপুরের মানুষের একটা দাবি ছিল আমাদের গার্মেন্টস শিল্প যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো, আমরা বাঁচতে আমাদের দেশের মানুষও বাঁচবো। সেই ধরনের আমাদের একটা পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে আমাদের অর্থনীতির জন্য, যেখানে আমাদের প্রায় 24 লক্ষ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার আছে, কাজ করে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গাজীপুরকে প্রাধান্য দিয়ে এখানে প্রত্যেক ওয়ার্কারের যাদের 18-র উপরে বয়স আছে, আগামী রবিবার থেকে আমরা প্রত্যেক গার্মেন্টসের ভিতরে গিয়ে ঢুকে প্রত্যেক গার্মেন্টসের ওয়ার্কারকে এই টিকাটা দিয়ে দেওয়া হবে। এটা একমাত্র, যেহেতু গার্মেন্টস শিল্পের উপর আমাদের প্রায় 170টি দেশের বায়ার, এবং এই গার্মেন্টস শিল্পের উপর দিয়ে আমাদের অর্থনীতি সব মিলে আমরা গাজীপুরের মানুষ, আশেপাশের মানুষ অনেক ভালো থাকি। সেজন্য এই উদ্যোগ নিয়েছি এবং আগামী রবিবার থেকে আমরা প্রত্যেকটি গার্মেন্টসের ভিতরে গিয়ে তাদের ওয়ার্কারদের, আমরা যারা এখানে দায়িত্বশীল আছে বা কর্মসংস্থার মধ্যে জড়িত আছে, সকল সদস্যকে শতভাগ তাদেরকে টিকে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের সিটি কর্পোরেশন সম্পূর্ণ প্রস্তুত, আমাদের সিভিল সার্জন প্রস্তুতি নিয়েছে, এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা উদ্যোগ নিয়ে সেটাকে আমাদের প্রায়োরিটি বেসিসে সেটা দিয়েছে। সেজন্য আমি মনে করি গার্মেন্টসের মালিকরা যারা আছেন, যারা অর্থনীতির জন্য কাজ করছেন, এবং যারা ওয়ার্কাররা আছেন এবং বিভিন্ন দায়িত্বশীল যে ব্যক্তিরা আছেন, তারা আর আতঙ্কিত না হয়ে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে এই কাজটা যদি সবাই সহযোগিতা করে, তাহলে আমি বিশ্বাস করি এই বিপদের মধ্যে যেই উদ্যোগটা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে, আমাদের অর্থনীতি এবং আমাদের দেশের শিল্প এটাকে বেঁচে রাখার জন্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা এই দিকে এগিয়ে যেতে পারবো। জাহাঙ্গীর ভাই, একটা বিষয়, যেমন আমরা ডাক্তার শেখ বাহারুল আলম, মানে উনি আমাদের খুবই শ্রদ্ধার একজন মানুষ। আমি অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলছিলাম যে আমরা অনেক দিন পর তাকে পেলাম, এবং তিনি যে অভিজ্ঞতাগুলোর কথা বলছিলেন যে আসলে সেখানে যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছে, কিংবা গত বছরের আমাদের অভিজ্ঞতা যে ঢাকার কাছে নারায়ণগঞ্জের পর গাজীপুর, এখানে কিন্তু কোভিড অনেক বেশি বিস্তৃতি লাভ করলো ঢাকার বাইরে, এবং তখন যে ধরনের অভিজ্ঞতা, তখন যে ধরনের ভূমিকা নেওয়ার কথা ছিল, অর্থাৎ খুলনাতে যারা সে সময় ছিলেন, মনে হয়েছে যে এগুলো দেখেও না দেখার ভান, অর্থাৎ দেখে শেখার যে ব্যাপারটা, সেটা কিন্তু খুলনাতে ছিল না, যেটা বাহারুল আলম বললেন। আমরা আবারও একটু বাহারুল আলমের সাথে যুক্ত হব। বাহার ভাই, একটা বিষয় যে এই পরিস্থিতিতে এখন, যেমন আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে সাতক্ষীরাতে অক্সিজেনের অভাব দেখেছি, মাগুরাতে দেখেছি, এবং আমরা পরবর্তীতে পাবনাতে দেখেছি যে অর্থাৎ অক্সিজেন আছে কিন্তু সরবরাহে সময় লেগেছে, যে কারণে কিন্তু অনেক মৃত্যু দেখেছি। কিন্তু খুলনার চিত্রগুলি কিন্তু একেবারেই ভিন্ন। পাশাপাশি যশোর, সেখানে রাতারাতি পরিস্থিতির উন্নতি হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে উন্নতি হয়েছে, কিন্তু খুলনা যেন ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। এর আসলে বেসিক কারণটা, একটা তো হাসপাতাল ম্যানেজমেন্ট যে কমিটি, তাদের বুঝতে না পারা বা তাদের অদক্ষতা, সেটা তো আছে। এর বাইরে নাগরিকদের আসলে কি করণীয়? বারবার কি যুক্ত করবেন? নাগরিকদের স্তরে আমরা নিজের পক্ষ থেকে যেটি প্রত্যক্ষণ করেছি, এ ব্যাপারে আমাদের গবেষণাও আছে যে রাষ্ট্র বা সরকার বা স্বাস্থ্য ব্যবস্থাপনা বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যমন্ত্রী, যেভাবেই আমরা বলি না কেন, আমাদের গ্রামীণ জনপদের, এমনকি শহরের জনপদের মানুষকে মানে করোনা প্রতিরোধের জন্য যে সকল নিয়ম নীতি, যে সকল পন্থা অবলম্বন করতে হবে, মানুষ সেটি কোনোভাবেই মানার ক্ষেত্রে অভ্যস্ত নয়, এবং তার প্রাত্যহিকতায় কখনো এই বিষয়গুলি, এই সুরক্ষার যে বিষয়গুলি, সেটি স্থান পায়নি।
তারা কেমন জানি নিজেকে আরো বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে যেতে, এবং সেটা মাস্ক না পরা হোক, হাত ধোয়া হোক, নিরাপদ দূরত্বে থাকা হোক, এগুলো না মানার ক্ষেত্রে মানুষের মনোজগতের একটি বিষয় রয়েছে, যেখানে আমার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে বা রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছে জনগণকে ওই দিকে মানসিকতা তৈরি করা, যেটাকে আমরা বলি সচেতনতা সৃষ্টি করার ব্যাপারে। আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি নাই, এবং মানুষ সচেতন হওয়ার আগেই এই দ্বিতীয় ঢেউ খুলনায় প্রচন্ডভাবে আঘাত এনেছে, এবং এর সাথে যুক্ত হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাপনার অব্যবস্থা, সিটের অভাব, জনবলের অভাব, প্রযুক্তির অভাব, এবং সবচেয়ে প্রকট হলো অক্সিজেনের অভাব। একটি প্ল্যান মানে একটা অব্যবস্থার উদাহরণও বলা যায়। প্রথম ঢেউয়ের কালে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, সেটি আজকে 1.5 বছরের মাথায় এসে সম্পন্ন হলো। কেন এত দেরি হলো, কি কারণে খুব দেরি হলো, তারা এই নির্দেশ পালন করলো না, এ ব্যাপারে কোনো কথা আমরা সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকেও পাইনি, স্বাস্থ্যমন্ত্রী থেকে পাইনি। আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি, বিষয় রেখেছি লকডাউনের ছুটি। এই মুহূর্তে একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই থাকুন নিউজের সঙ্গে। আবার আমন্ত্রণ জানাচ্ছি লকডাউনের ছুটি। আমাদের শিরোনাম আজকে, আমাদের সঙ্গে একজন কৃষিবিদ আছেন, আমরা এর আগেই বললাম, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশেষ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার যুক্ত হলেন, এবং সবাই আপনারা চেনেন তাকে। স্যার প্রতিদিনই কোনো না কোনো টেলিভিশনে এই সমস্ত পরামর্শগুলো দিয়ে থাকেন। স্যার, আমি আপনার কাছ থেকে শুনতে চাইতে স্যার, এই যে আজকে ঢাকা শহরে যে পরিস্থিতি আমরা দেখলাম, যে দিন জুড়ে একেবারে একটা কঠোর একটা যানজটের মধ্য দিয়ে গেল, যে একেবারে সব মানুষ হুমড়িকে, এটাই স্বাভাবিক, হয়তো এর বাইরে আর কি হতে পারত, কিন্তু এর একটা বড় ভূমিকা তো নিশ্চয়ই ঈদের পরে আমাদেরকে পোহাতে হবে, সেই হোমওয়ার্কটা নিশ্চয়ই আমাদেরও রয়েছে, কিন্তু এই মুহূর্তে আর কি করার ছিল? আমি বাহার ভাইকেও এই কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম। শহীদুল্লাহ স্যার, কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণব। এটিএন নিউজের এক্সট্রা আওয়ারের আজকে যারা দর্শক শ্রোতা এবং আমার সঙ্গে যারা সহ আলোচক আছে, তার মধ্যে আমার এক চিকিৎসক কলিগও আছেন এবং কৃষিবিদ আছেন, আমি আরেকজনের পরিচয় অবশ্য জানি না, তো আমি দুঃখিত যে আমি প্রথম থেকে যুক্ত হতে পারিনি। নিশ্চয়ই অনেক মূল্যবান কথা ওনারা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা আমি মিস করেছি, কিন্তু আমাকে স্পেসিফিক্যালি যে কোশ্চেনটা করা হলো সেটি হলো যে আজকের থেকে এই কঠোর বিধিনিষেধ শিথিল করাতে এটাই এক্সপেক্টেড যে যারা এতদিন একটা বড় অংশ ঘরেই ছিল তারা বেরিয়ে এসছে নানান কারণে, এবং এই বেরিয়ে আসার ফলে রাস্তাঘাটে যেমন জ্যাম হয়েছে, কিন্তু সেটা ইম্পর্টেন্টটা হলো যে হয়তো বাজার ঘাটে যাবে, এখন গরম নিবারণও চড়বে, রেস্টুরেন্টও হয়তো যাবে, তো তার ফলে এই যে মেলামেশা হবে, আমরা তো শতভাগ সবাইকে তো স্বাস্থ্যবিধি মানাতে পারি নাই, এবং মাস্কও অনেকে পরছে না, কেউ ডেলিভারিটলি পড়ছে না, কেউ নানান কারণে পড়ছে না। তো এইভাবে আমরা তো ভাইরাসের যে গতি প্রকৃতি আমরা জানি, তাতে একজনের থেকে আরেকজন ছড়াবে, এবং এইবার এই 8 দিনের মধ্যে যেটা ছড়াবে তাতে একটা উচ্চ সংক্রমণের ঝুঁকিটা অবশ্যই রয়ে গেছে, তো সেটি একটি। আর তারপরেও আমি একটা জিনিস অন্তত সরকারকে এর মধ্যে সাধুবাদ দেব, যে কঠোর বিধিনিষেধ খোলার কথা শুনে যখন আমরা খুব উদ্বিগ্ন হলাম, জাতীয় কারিগরি পরামর্শ কমিটি, আমরা মনে করেছিলাম আরো 2 সপ্তাহ দিলে ভালো হয়, কিন্তু যখন এটা হলো না, কিন্তু যখন দেখেছি আবার যে সভা সমাবেশের উপরে একটা নিষেধাজ্ঞা দিয়েছে, পর্যটন কেন্দ্রগুলোর উপরে একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এটা কিছুটা স্বস্তি, কারণ আমরা জানি যে এই ঈদের সময় পর্যটন কেন্দ্রে লক্ষ লক্ষ মানুষ যায়, এবং তাদেরকে আমরা গত এই 1.5 বছরে দেখলাম সেভারাল টাইমস, আপনারা গণমাধ্যম দেখেছেন যে তারা মাস্ক পরে না, কাছাকাছি দাঁড়িয়ে গল্প করে সমুদ্র সৈকতে, তো সেটি থেকে আমরা বেঁচে গেছি। কিন্তু এই মুহূর্তে যদি অন্তত রেস্টুরেন্টে শুধু টেক অ্যাওয়ে সার্ভিসটা রেখে যদি ইনডোর এটাও যদি বন্ধ করা যেত,
তাহলে কিছুটা যেটাকে বলে মন্দের ভালো। তো আমার মনে হয় এটি, আর আমার তরফ থেকে বলার আছে যে এখন যেহেতু এই 8 দিন খুলেই ফেলা হয়েছে, আমাদের প্রত্যেকের কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানার কোনো বিকল্প নেই, মানে মানতেই হবে, মানার কোনো বিকল্প নেই। এবং যদি এই মাসটা উদ্বুদ্ধকরণের মাধ্যমে কেউ পড়ি ভালো, কিন্তু কেউ যদি ডেলিভারেটলি না পড়ি, আমি মনে করি যে প্রশাসনের তরফ থেকে এই ব্যাপারে একটু কঠোর ভূমিকা নিতে হবে। কারণ আসলে এই মাস্ক একমাত্র যদি আমরা মাস্ক ঠিক মতো করি বা শারীরিক দূরত্ব মেনটেন করি, এত কিছুর মধ্যে হয়তো কিছুটা ভালো ফলাফল পাওয়া যাবে। আপাতত আমার মনে হয় যে আমার তরফ থেকে এইটুকুই বলা, এই কঠোর বিধিনিষেধটা উঠে যাওয়ার কি ফল হতে পারে। এবং শহীদুল্লাহ স্যার, আরেকটি ছোট্ট বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আমরা আজকে শুরুতে যেমনটা জানিয়েছিলাম 226 জন মৃত্যু এবং আক্রান্তের যে পার্সেন্টেজ 27.23, মানে একেবারে 33-34 হয়ে যে এই যে কমার যে লক্ষণটা, নিশ্চয়ই এই 8 দিনে আবারও সেটা আমরা ঊর্ধ্বগতি দেখব, এটা তো আমরা আমাদের যতটুকু ধারণা সেটা তো আমরা বলতেই পারি। দুটি জিনিস হয়েছে, একটি হলো যে যত বেশি টেস্ট আমরা করব অনেক সংখ্যায়, একটা ভালো খবর যে বাংলাদেশ অ্যাটলিস্ট একটা সক্ষমতা দেখেছে যে 40,000-এর উপরে টেস্ট করতে পারছে এখন। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, আমরা আলোচনা করেছি যে যত বেশি টেস্ট করা যাবে, ইভেন প্রতিদিন যদি 1 লক্ষ টেস্ট করা যেত, তাহলে আমি অনেক বেশি সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করে আইসোলেট করতে পারতাম। তাহলে তারা 14 দিন যদি আইসোলেটেড থাকতো তাহলে অন্যকে ছড়াতো না, এটা একটা লাভ। আরেকটা হলো আপনার তখন কিন্তু ওই পজিটিভিটি রেট আরেকটু কমতো, কারণ যত বেশি বাড়াবো তত বেশি তো চিহ্নিত হবে না, সো তখন দেখা যেত হয়তো আরো কম। কিন্তু আপনার যে স্পেসিফিক প্রশ্ন, যে আজকে যেটা 32% উপরে উঠে গিয়েছিল, যেটা আজকে এসছে 27 পয়েন্ট সামথিং, সেইটা বাড়বে কিনা, এর ফলে বাড়ার একটা যেটাকে বলা হয় অঙ্কের হিসাবে যে হ্যাঁ বাড়বারই সম্ভাবনা বেশি। তাহলে এই মুহূর্তে কি করণীয় আমরা জানতে চেয়েছিলাম। আমাদের সঙ্গে বাহারুল আলম রয়েছেন, তার কাছ থেকে তিনি আমাদেরকে সে ধরনের কিছু বিষয় জানাচ্ছিলেন। এই ধারাবাহিকতায় বাহারুল আলম, মানে ঠিক এই মুহূর্তে আজকে থেকে নাগরিকদের উদ্দেশ্যে আপনার কি বলা? খুলনার বাহারুল আলম। উদ্দেশ্য নাগরিকদের সচেতন হওয়ার বিষয়টা আমরা বহুবার আবেদন জানিয়েছি, লিফলেটে করেছি, মাইকিং এ করেছি, রাষ্ট্রের প্রচার মাধ্যম করছে। এখানে আমাদের প্রফেসর শহীদুল্লাহ আছেন, জাতীয় বিষয় কমিটির চেয়ারম্যান, উনি বলেছেন, আমাদের যে সকল জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব, বলার দিক থেকে কমতি নেই। কিন্তু আমরা ওনার মুখেও স্পষ্ট হলাম, মানুষ এখনো অভ্যস্ত নয় যে সকল নিয়ম কানুন বিধি মানলে করোনা সংক্রমিত হবে না, এর থেকে রক্ষা করা যাবে। রাষ্ট্রের ভাবা উচিত কিভাবে মানুষকে এইভাবে, কিভাবে মানুষ এই বিধি মানবে। যদি না মানে, যেমনটা বলেছিলেন প্রফেসর শহীদুল্লাহ, যে এই ক্ষেত্রে রাষ্ট্রকে কঠোর হওয়ার প্রয়োজন হলেও হতে হবে। আমার বিষয়টা হলো একটু ভিন্ন। যারা করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছেন এবং যারা সংক্রমণের জন্য প্রধান স্রোত, এদেরকে শনাক্ত করা হচ্ছে না। প্রত্যেক বাড়িতে বাড়ির সদস্য, কাজের বুয়া থেকে আরম্ভ করে কর্তা ব্যক্তিদের মধ্যে অনেকেই আক্রান্ত হচ্ছেন, জ্বর হচ্ছে, কেউ টেস্ট করাচ্ছেন, কেউ টেস্ট করাচ্ছেন না, এবং কেউ হয়তো কিছুটা ভালো হয়েছেন, তা চলাফেরা করতে পারতেছেন। এই যে ভয়াবহ অবস্থায় সে একেবারে শিথিল হলো, বা শিথিল না হলেও যে সকল বিষয় ছাড় ছিল সেখানে সে যেতে পেরেছে। যে কারণে খুলনায় এতদিন কঠোর লকডাউনের পরেও মৃত্যু সংখ্যা কমলেও একটু কমেছে, আবার বেড়েছে, একটু কমেছে, আবার বেড়েছে। এই যে আমরা ব্যর্থ, আমার স্বাস্থ্য ব্যবস্থা যে ব্যর্থ, যে কারা ভাইরাস সংক্রমিত করছে আমরা তাদেরকেই শনাক্ত করি না। প্রফেসর শহীদুল্লাহ যেমনটা বলছিলেন, আমরা টেস্ট করাচ্ছি। প্রথম আমাদের যে ঢেউ, সেই সময় আমরা দেখেছি যারা পজিটিভ হয়েছে তাদেরকে নানাভাবে আইসোলেশন করা হয়েছে, লকডাউন করে দেওয়া হয়েছে, এবং ওই বাড়িতে লাল পতাকা ঝুলানো হয়েছে যেন সে বাড়ি থেকে বের না হয়। আর এখন এটি একটা ছেলে খেলা, যেমন সে টেস্ট করাচ্ছে, পজিটিভ হয়েছে, ঠিক আছে,
সে কোনো ওষুধ খাচ্ছে কি খাচ্ছে না, সে বাড়িতে থাকতেছে, জি ওই পজিটিভ জি রেজাল্ট আমরা নিয়ে সে আমরা বুঝতে পেরেছি যে আসলে যে ধারাবাহিকতা চলছে, অর্থাৎ মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে আমরা যতই প্রচার করি না কেন, কারণ একেবারে ১.৫ বছরেরও বেশি সময় ধরে এই কথাগুলো প্রতিদিন আমরা এই অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটি টেলিভিশন করছে, সংশ্লিষ্ট যারা আছেন সবাই এই কথাগুলো বলছেন। সেই ধারাবাহিকতায় যদি কেউ সচেতন না হন সেক্ষেত্রে কি করণীয়, সেটাও কিন্তু এক ধরনের আমাদের একটা অস্বস্তি দেয়। এই আসলাম সানি আপনার কাছে আসবো সেই ধারাবাহিকতায় যে আসলে ঢালাওভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে একেবারে দায়ী করা সেটি যেমন ঠিক নয়, আবার নাগরিক বা সিভিল সোসাইটি বা যারা আছেন তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন এই প্রশ্নও কিন্তু ওঠে। সবকিছু মিলে এই পরিস্থিতি থেকে আমাদের বের হতে হবে এবং এই মুহূর্তে বারবার আমি যখন এই চেয়ারটিতে বসি তখন আমার প্রথম লক্ষ্যটি থাকে যে আজকে থেকে এই অনুষ্ঠান থেকে মানুষ কি তথ্য পাবে, কি শিখবে। শহীদুল্লাহ স্যার আছেন, শহীদুল্লাহ স্যারকে সাক্ষী রেখে বলি, স্যারও প্রায়শই একটি কথা বলেন যে যা কিছু করতে হবে অর্থবহ করে করতে হবে, অর্থবহ আলোচনা করতে হবে, তাহলে কিন্তু সবার সমন্বিত দায়িত্বে সফলভাবে পালন হবে। আসলাম সানি কি যুক্ত করবেন? এবং নিশ্চয়ই অনেক কিছু বলার আছে আপনার। আসলে আপনি যেটা বললেন ব্যান্ডুইতে কিছুটা সমস্যা হচ্ছে, আমরা আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন পালন করে, সে চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। আমরা আমাদের মেইন জিনিসটা হলো স্বাস্থ্য বিধি মানা, যেটা সবাই জানি, মাস্ক পরতে হবে, সুশৃঙ্খল ভাবে চলতে হবে। দেখেন, আমার একটা ফ্যাক্টরি ৮-৯ হাজার কাজ করে, আমরা কিন্তু সাথে সাথে আপনারা টিভি ক্যামেরা নিয়ে গিয়েছেন, আমরা কিন্তু দেখেই দিয়েছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলি আমরা পারি, আমরা তো এদেশেরই মানুষ, আমরা কেন পারি? আসলে আমাদের শ্রমিকরা কি আমরা তো, তারা কিরকম পারে? আমাদের শ্রমিককে পারানো হচ্ছে। এই নিয়মটা, এইটা কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে উপর থেকে। যারা ম্যানেজমেন্ট, আমরা যারা মালিক, আমি যদি নিয়ম মানি তাহলে অন্যরা মানবে, আমাদের শ্রমিকরা মানবে, এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। এখন যে পরিস্থিতি আমাদের দেশে, এটা বিচ্ছিন্নভাবে কেউ ভালো থাকতে পারবে না। আমি একটা মানুষ, আমি মানবো, আরেকজন মানবে না, তারপর থেকে আমি সংখ্যা হবো। তাই মনে করি স্বাস্থ্য বিধির যে ব্যাপারটা, সেটার যে দায়িত্ববোধ, এটা যার যার কাছে সেক্টর ওয়াইজ, আমাদের সব জায়গায় যার যার কাছে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি উদাহরণ হয়ে থাকতে পারি, আমরা দেখাতে পারি যে আমরা এই ইন্ডাস্ট্রিতে আমরা চালিয়েছি, আমরা চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মেনে, প্রটোকল মেনে, এটা আমরা চালিয়েছি। অসংখ্য ধন্যবাদ শহীদুল্লাহ স্যার, আমি আবারও আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমাদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন, তার কাছ থেকে একটু শুনবো যে নাগরিক দায়িত্ব কিংবা মানুষকে বোঝানো, মানুষের খাদ্য সমস্যা করা, এই ব্যাপারগুলো কিন্তু ধারাবাহিকভাবে অনেক আগে থেকে করে এসছে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোটাই কিন্তু বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবকিছু মিলে কি যুক্ত করার আছে? বা স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে প্রায়শই আমরা কথা বলি, বা আবার ব্যক্তিগত অনেক ব্যাপার স্যাপারগুলো থাকে যে আমি ভালো না আপনি ভালো, আমি কেন দায়িত্ব পেলাম আপনি কেন পেলেন না, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। কিন্তু নিশ্চয়ই এই মুহূর্তে এগুলো বলার সময় কিন্তু নয়, এটি একটি দিক। সেই ধারাবাহিকতায় আপনি ব্রেকের মধ্যেও বলছিলেন যে অনেক দেশের স্বাস্থ্যমন্ত্রীর কিন্তু পদত্যাগ হয়েছে, কিন্তু হওয়ার পরে সে দেশের আদৌ কি কোনো উন্নতি হয়েছে সেটাও তো একটা ভাবনার বিষয়, তাই না? কি যুক্ত করবেন? যেটা প্রথম পর্যায়ে বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমাদের যেসব বিশেষজ্ঞরা এখানে আমাদের আজকেও টিভিতে অনুষ্ঠানে ওনারা আছেন, ওনারা দিক নির্দেশনা দিচ্ছেন। ওনার স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা আছে, যারা ওইটা বিশেষজ্ঞ আছেন, যারা যেটা বলবে সেটা আমাদের সবাই মেনে চলা উচিত। এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে সব বাণী আসছে, সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি বা করে যাই, তাহলে কিন্তু আমাদের খুব স্বাভাবিক জীবনযাপনে আসতে পারবো। সেজন্য যেমন একটা দিক আছে, আর দ্বিতীয়ত সমালোচনা তো আছেই। আপনি দেখবেন অনেক সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়। আমরা মনে করি যেটা খারাপ দিক সেটা নিয়ে সমালোচনা হতে পারে বা হওয়া উচিত, বা যেটা ভালো দিক আছে সেটা নিয়েও কিন্তু ভাবা উচিত। কারণ একেবারে যদি আমরা জিরো করে দিই, তাহলে আজকে আমরা এই 15-16 মাস টিকলাম কিভাবে? পৃথিবীর অনেক দেশের থেকে আমরা টিকেছি, কিন্তু আমরা চাই শতভাগ টিকার জন্য। আমরা যেন শতভাগ ভালো থাকি, সেটা যেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্যই খেয়াল রাখে। এবং আমি মনে করি চায়না থেকে যে জিনিসটা আমরা ধারণা করছি সেই জীবাণুটা আসছে,
সেই হিসেবে চায়নার যারা বিশেষজ্ঞ আছে তারা যেভাবে কাজটা করছে তাদের সাথে প্রতিদিনই যোগাযোগ করে আমাদের এই কাজটা করা উচিত। এবং আপনি যেটা বলেন অন্য দেশের মন্ত্রীরা স্বাস্থ্যখাত থেকে পদত্যাগ করেছে বা সরিয়ে দেওয়া হয়েছে, সেই সব দেশের পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি কি আছে সেগুলা কেউ এখনো শতভাগ এখানে নিশ্চিত হতে পারে নাই। আমাদের দেশ আমরা হতে পারি নাই, সেজন্য মনে করি আমাদের নাগরিকদেরও দায়িত্ব আছে সবাইকে মেনে নেওয়া। এই যে দেখবেন একজন সাধারণ মানুষ নিজে ডাক্তার হচ্ছে, নিজে বিশেষজ্ঞ হচ্ছে, অনেকে পড়ার জন্য আগ্রহ করছে, অনেকে না পড়ার জন্য একটা অনেক সময় সাপোর্ট করছে। এবং এটার মধ্যে অনেক সময় এটা অন্যভাবে নেবেন না। আমাদের দেশে যে রাজনৈতিক কিছু দল আছে বা ব্যক্তিরা আছে যারা সরকারকে কোনোভাবেই পছন্দ করে না, তারা কোনো না কোনোভাবে এখানে একটা নেগেটিভ প্রস্তাব বা প্রশ্নবিদ্ধ করে রাখে। এটা নিয়েও একটা বিভ্রান্ত হচ্ছে মানুষ। এই যে দেখেন আজকে একটু শিথিল করা হয়েছে, মানুষ হুমড়ি করে তার শহরে আসছে, হাটে বাজারে যাচ্ছে, এই যে একটা অবাস্তব জিনিস বাস্তবে রূপ দিচ্ছে, এটা মানুষের জন্য খুব কষ্টদায়ক। সেজন্য আমি মনে করি আমাদের দেশে, আমি যুদ্ধের পরে আমার জন্ম, কিন্তু যারা 71 সালে আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু সব দল সব ব্যক্তিকে বলছে আপনারা সবাই ঐক্য হন। সেই সময় একটা বুলেট বা গুলি ছিল, আজকে কিন্তু এই অদৃশ্য শক্তি প্রত্যেকটি মানুষকে কিন্তু আঘাত করতে পারে, যে জীবাণুটা আমরা দেখি না। সেজন্য আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো আছেন এবং সামাজিক যেসব কর্মগুলো আছেন, সামাজিক ব্যক্তিরা আছেন, যেই পেশায় আছে না কেন, তাদের সবারই দায়িত্ব হচ্ছে এখন স্বাস্থ্যবিধিটা মেনে চলা। আজকে আমাদের যেই অনেক সময় দেখেছেন ফেসবুকে অনেকে বলছে খাদ্য পাই না, কাজ পাই না, বিভিন্ন ধরনের সমালোচনার ঝড় উঠিয়েছেন। যারা কাজ করছেন তাদেরকেও নিয়ে অনেক সময় সমালোচনা করছেন। জনপ্রতিনিধিরা, পুলিশরা, সেনাবাহিনীরা, এই যে ডাক্তাররা, সব কিন্তু যার যার জায়গার থেকে কাজগুলো করছে, কিন্তু তারপরেও কিছু লোক রেগুলার একটা সমালোচনার ঝড় তুলিয়ে যাচ্ছে। এত বড় একটি বিপদ, 210-15টি দেশের মধ্যে এই জীবাণুটা ছড়িয়েছে, সব দেশের এই অর্থনীতি কিন্তু ক্ষতি হচ্ছে, আমাদের সবারই, আমরা সবাই কিন্তু কষ্টে আছি। সেজন্য আমি মনে করি নাগরিকের দায়িত্ব হচ্ছে জিনিসটা মেনে চলা। সবাই যদি সবাইকে সহযোগিতা করি তাহলে সম্ভব, না হলে অন্য কিছু করে শক্তি প্রয়োগ করে কি হবে। অনেক সময় দেখেছি পুলিশ যায়, মানুষ দৌড়ে তার দোকানপাট বন্ধ করে মানুষ আস্তে করে চলে যায়, কিছুক্ষণ পরে আবার সেটা আবার ওপেন হয়ে যায়। এটা তো সবার জন্য একটি ক্ষতিকারক। আসবো আমি আপনার কাছে। আমি শুধু শহীদুল্লাহ স্যারকে একটু প্রশ্নটা করে যাব যে আমরা দেখেছি রাজধানী সহ বিভিন্ন জায়গায় নির্ধারিত তারিখের আগেই কোরবানির পশুর হাট বসে গেছে এবং সেইটি ঈদের দিন রাত পর্যন্ত কিন্তু সেটি চলবে। অর্থাৎ এই কোভিড-19 সেই অঞ্চল থেকে আসবে এই পশুগুলো যেখানে সংক্রমণের হার ব্যাপক, অনেক বেশি। অর্থাৎ বারবার বলি, এখনো আপনার মুখ থেকে শুনতে চাই যে এই কোরবানির পশুর সঙ্গে আমরা যারা ক্রেতা, যারা যাব বাজারে হাটে, তাদের কি করতে হবে সেটা আবারও আপনার মুখ থেকে আমরা একটু শুনবো। একদম ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে তারপর আপনার কাছ থেকে শুনবো। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে রাখুন। দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। শিরোনাম রেখেছি লকডাউনের ছুটি। রাজধানীর আজকে যে পরিস্থিতি, এই কথা ছাড়া আর কিছু বলার বিকল্প ভাষা ছিল কিনা আমরা জানি না। আমরা বিরতিতে যাওয়ার আগে শহীদুল্লাহ স্যারের কাছে প্রশ্ন রেখেছিলাম, তারপর আবারও একই কথা অনেকবার আমরা শুনেছি, তারপরও সাধারণ মানুষকে বোঝানোর জন্য আবারও শুনবো যে এই পশুগুলো সেই অঞ্চল থেকে এসেছে যেখানে সংক্রমণের উচ্চ মাত্রা রয়েছে। শহীদুল্লাহ স্যার, কেমন আচরণ হবে আমাদের, কি জানাবেন? কথাটা কম শোনা গেছে, যেটা বিরতিতে আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া ছিল, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে দেশের যেখানে এই সংক্রমণ অনেক বেশি মাত্রা রয়েছে সেখান থেকে এই পশুগুলো আসবে রাজধানীতে, আমাদের কেমন আচরণ হওয়া উচিত গরুর হাটে, সেটাই এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা অনেক আছে, যে এই পশুগুলো কিন্তু শহরে থেকে, মানে শহরে তাদেরকে লালন পালন করে শহরেই বিক্রি হচ্ছে না, এগুলো আসে প্রত্যন্ত অঞ্চল থেকে। তার মধ্যে সীমান্তবর্তী এলাকা আছে, সীমান্তবর্তী এলাকা বাইরেও আছে, যেখানে অলরেডি ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। আমরা সব পরীক্ষা করছি না, আমরা জানি না যে তার মধ্যে কতজন করোনায় সংক্রমিত। তার মানে কিন্তু অলরেডি এটুকু বোঝা গেল যে কমিউনিটি স্প্রেড হয়ে গেছে। সেই জায়গা থেকে যে গরুটা আসবে তার চামড়া এবং পশমে যেমন ভাইরাস থাকতে পারে, যিনি আসলেন তিনি উপসর্গ সহ অথবা উপসর্গবিহীন একজন করোনা রোগী হতে পারে। সবাই হবে তা না, 100 জনের মধ্যে একজন হলেও না। এখন এই লোকগুলো যখন এই কোরবানির হাটে আসবে, তখন এটা এসে, মানে এটা তো বাস্তবতা যে এখন চালু হয়ে গেছে, কিন্তু আমার করণীয়টা কি?
এ ব্যাপারে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি একটি সুন্দর গাইডলাইন সরকারকে অলরেডি দিয়েছে, এবং যেটা সিটি কর্পোরেশনের মাধ্যমে বা অন্যান্য জায়গায় এটা বাস্তবায়ন করা দরকার। সেই বাস্তবায়নের মধ্যে আমি মোটা দাগে বলতে চাই, যেমন আমাদের একটা ছিল যে যিনি যাবেন তার মাস্ক থাকতে হবে এবং যিনি বিক্রেতা তার মাস্ক থাকবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ঢোকা আর বেরোনো এক গেট হবে না। 3 নম্বর হচ্ছে হাত ধোয়া অথবা স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। 4 নম্বর হলো যে আপনার যেটা ইম্পর্টেন্ট হলো যে আপনার গরুগুলোর দূরত্ব রাখতে হবে, মানুষেরও দূরত্ব রাখতে হবে। 50 বছরের উপরে যেন কেউ গরুর হাটে না যায়। এইরকম আরো কিছু জিনিসগুলো আমরা দিয়েছি, যাতে আপনি কি বলেন যে বলেন একটা মন্দের ভালো বলে একটা কথা যে আপনি যখন দিয়েছেন তাহলে কি আমি একদম ছেড়েই দেবো, নাকি আমি কিছু স্বাস্থ্যবিধি মেনে চলবো। এই স্বাস্থ্যবিধিগুলো যদি কোরবানির হাটে যদি প্রশাসন, যারা হাটের ইজারা দেন তারা এবং জনগণকে সম্পৃক্ত করে যদি একটা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে করা যায়, তাহলে আমি মনে করি যে কোরবানির হাট অবশ্যই একটা উৎস সংক্রমণ ছড়ানোর, সেটাকে আমরা কিছুটা হলেও কন্টেইন করতে পারি। অসংখ্য ধন্যবাদ। সানি ভাই কিছু যোগ করবেন কিনা যে কি হওয়া উচিত? সানি ভাই আনমিউট করে কথা বলেন, কিছু যোগ করবেন কিনা? আমি যেটা বলতেছি, যেটা একটা গুড নিউজ, যে আমরা দেখছি বাংলা ঢাকাতে হাজার হাজার গরু অনলাইনে বিক্রি হচ্ছে। এটা কিন্তু একটা আমাদের অনেক ডেভেলপ হয়েছে। অনেকে, আমি নিজে অনলাইনে গরু কিনেছি, অনেকে বন্ধু বান্ধব কিনেছে, গরু হাটে যাওয়ার দরকার নেই। আমি একটা জিনিস বলতে চাই, আমি সেক্টরে আমাদের মধ্যে একটা বিশাল আতঙ্ক হয়ে গেছে যে গার্মেন্টস সেক্টর বন্ধ হলে কি হবে। এই গার্মেন্টস সেক্টর কখনো আমরা এখানে বলি যে আমাদের অর্থনীতিকে চাকা চল যেমন রাখতে হবে আগামী দিনের জন্য, শ্রমিকের জন্য, এই দেশের জন্য। আমরা কিন্তু ব্যাংকের টাকা লগ্নি করি, জনগণের টাকা লগ্নি করে চালাই। আমাদের একজন কৃষক যেমন তার সবজি পরের দিন বিক্রি করতে না, এক সপ্তাহ রেখে বিক্রি করতে পারে না, আমাদের গার্মেন্টস আমরা যে পণ্য আজকে তৈরি করি সেই পণ্য 15 দিন পরে, 1 মাস পরে আমরা বায়ার একটা নিবেন। সেটা সিজনাল, সেটা টাইম ফ্রেম করা আছে, সেটা ডেট দেওয়া আছে, কবে কোন দিন কোন তারিখে সেই গার্মেন্টসটা তার রেখে উঠবে, তার স্টকে উঠবে। তাই এই পর্যায়ে আমাদের ব্যবসাটা ভিন্ন ধরনের। এই পর্যায়ে আমরা যেমন অতীতে যেমন প্রমাণ করেছি গার্মেন্টস সেক্টর সুশৃঙ্খল, রানা প্লাজার পরে যে কোনো চ্যালেঞ্জ আমরা নিয়েছি, চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। আজকে বাংলাদেশে ইথিক্যাল বাইং এ পৃথিবীতে আমরা সেকেন্ড। বাংলাদেশের অবস্থান রানা প্লাজা রেজিস্টার করে গার্মেন্টস মালিকরা, শ্রমিকরা মেলে করেছে। তা আমরা আশা করি আজকে যারা নীতি নির্ধারণে আছেন তারা আগামী দিনে অতীতে যেমন গার্মেন্টস এর লোকে বিশ্বাস করেছেন, ট্রাস্ট করেছেন, এখনো করবেন। আমরা নিশ্চয়তা দিচ্ছি আমরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা কঠোর লকডাউনের মধ্যে থেকে আমরা যেমন চলছি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি চালাতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম সানির ভাইয়ের কথা। জাহাঙ্গীর আলম, আপনার কাছ থেকে একটু শুনবো যে বিশেষ করে হাট ম্যানেজমেন্টগুলো নিয়ে গত বছরও কিন্তু এই কোভিডের মধ্যেই কোরবানির হাট, পশুর হাট বসেছিল। সেই সময় কিন্তু এক ধরনের নজরদারি, এক ধরনের এই সিস্টেম, যেমনটা শহীদুল্লাহ স্যার বলছিলেন যে ঢোকার গেট আলাদা, বাইরের গেট আলাদা, বয়স্ক যারা তারা যাবেন না, এই নির্দেশনাগুলো কিন্তু মেনে গতবার এই ম্যানেজমেন্টগুলো আপনারা করেছিলেন। এবার আসলে কি এবং এবার কেমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে? না, আমরা গত বছর যে কাজটা করেছি এর চেয়ে এই বছর একটু ডেভেলপই আমরা করছি। কারণ যেগুলো কুরবানির হাটে যে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন ঠিক আমরা ওইভাবেই ফলো করছি। কারণ একটা মানুষ ঢুকার সাথে সাথে তার শরীরে কি টেম্পারেচারটা কত আছে সেগুলো মেশিন দিয়ে মেপে দিচ্ছি, এবং আমরা তার সাথে মাস্ক দিচ্ছি তারা যেন ব্যবহার করে, এবং সবার কিছুক্ষণ পরপর এখানে লোক রাখা আছে বা সিসি ক্যামেরাও দিয়ে দিচ্ছি, কোনোভাবে যেন হাটের মধ্যে সেই কাজটি যেন না করতে পারে। আর দ্বিতীয়ত যেটা বলা হয়েছে অনলাইনে যেটা আমরা ক্রেতা এবং বিক্রেতা যেন ক্রয় করতে পারে, সেটা আমরা গাজীপুরে অনলাইন ভিত্তিকও বাজার দিয়েছি। মানুষকে আমরা সচেতন করছি, মাইকিং করছি পাড়া মহল্লায় এবং বাজারগুলোতে, গেট গেটে সব জায়গায় কিন্তু শুরু করে দিচ্ছি। এবং এই বছর অন্যান্য বারের তুলনায় একটু আগেও দেওয়া হয়েছে এবং জায়গাগুলো আমরা একটু বেশি করে দিয়েছি। কিন্তু মানুষ হচ্ছে অনেকে, ওই যে বললাম না, অনেকে সচেতন হতে চায় না, অনেকে বুঝো না বুঝার একটা ভান করছে। এটা যেন না হতে পারে। আমি মনে করি অন্য বছরের তুলনায় যেহেতু এই বছর অনেক বেশি সংক্রমণ হচ্ছে এবং যেটা পজিটিভের রুগীটাও বেশি হচ্ছে, সেজন্য আরও বেশি আমরা চাচ্ছি আরও বেশি যেন সচেতন থাকি। আমাদেরকে, যে আমি আগেই বলেছি, যেহেতু 8 দিন ছুটি দেওয়া হয়েছে, এই মানে না আমরা উৎসব করব। এটা হচ্ছে ঈদ আমাদের একটা ধর্মীয় জিনিস, আর দ্বিতীয় হচ্ছে আমাদের অর্থনৈতিক একটা
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এই পলিসিটা হয়তো বা দেওয়া হয়েছে। সেজন্য আমি মনে করি এই বছর আমরা অনেক সময় বাচ্চাদেরকে বা বড়দেরকে জামা কিনে দিই, জামা কেনার পাশাপাশি তাদেরকে একটা মাস্কের প্যাকেট দিতে হবে। প্রয়োজনে জামা না কিনে একটা মাস্কের প্যাকেট যদি দেয় তাহলে মানুষ এলাকার উপকৃত হবে। এই মন মানসিকতাটা যেন থাকে। ওই যে আমরা গরু কুরবানি দিলাম, ক্রয় করলাম, এটা একটা অনেক বড় কিছু না। এখন একজন মানুষকে সুস্থ করে রাখা বা এই করোনা যেন পজিটিভ না হতে পারে এটা খেয়াল রাখা। আমি আমার নগরবাসী এবং অন্যান্য যারা আছেন সবাইকে একটু অনুরোধই করব, যেটা স্বাস্থ্যবিধি এবং বিশেষজ্ঞ যে পরামর্শটা দিয়েছে সেটা যেন আমরা শতভাগ মেনে চলি। যার যার জায়গা থেকে যদি আমরা মেনে চলি, সুস্থ থাকি, তাহলে ঈদ আমাদের আসবে, আনন্দ আসবে, আমরা যে কোনো মুহূর্তে আনন্দ করতে পারবো। আমরা চাই সবাইকে নিয়ে করার জন্য। সেজন্য আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সবার প্রতি রিকোয়েস্ট করছি, সবাই যেন এই 8 দিন যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যে জিনিসটা শিথিল করে দিয়েছে, এটা যেন আমরা ভালোর জন্য যেটা দিয়েছে এটা যেন আমরা ক্ষতিকারক না হয়। অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে সদুল আমিন স্যার, আপনার কাছে ঠিক একই আহ্বান, এইটি সমাজে আরো কতভাবে প্রচার এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানো সেটি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই হওয়া উচিত। আপনার কাছ থেকে শুনবো একদম ছোট একটা বিরতি, শেষ বিরতি নিয়ে ঘুরে এসে আপনাকে দিয়ে শুরু করবো। নিচ্ছি বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন ডিটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। লকডাউনের ছুটি, সদুল আমিন, পশুর বাজার এবং এই মুহূর্তে কি করণীয়, নাগরিক সমাজের দায়িত্ব, সবকিছু মিলে কি যুক্ত করবেন সদুল আমিন? এখন বর্তমানে বাংলাদেশে কৃষক এবং কৃষি শ্রমিকের সংখ্যা প্রায় 5 কোটি। এখন এই 5 কোটি মানুষ মনে করতো আগে যে করোনা রোগটা হলো টাউনের রোগ, এটা শিক্ষিত মানুষের রোগ, এটা ধনী মানুষের রোগ, এটা শহরের, এটা গ্রামের কিছু না। কিন্তু বর্তমানে কিন্তু পরিস্থিতি উল্টা হয়ে গেছে। এখন এই রোগটা ছড়াই গেছে গ্রামে। শহরের এই এদিক সেদিক একটু একটু রোগের চেয়ে যখন এই 5 কোটি মানুষের মধ্যে ছড়াবে, এই রোগটা যখন ছড়াবে এবং ইতিমধ্যে ছড়ানো শুরু হয়েছে, তখন কিন্তু আমাদের এই সমস্ত থিওরিটিক্যাল কথাবার্তা টিকবে না। তখন আমাদেরকে বর্তমান প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যেটা বললেন যে গণটিকা প্রদান ছাড়া শহরের এই 5 কোটি মানুষের জনস্বাস্থ্য রক্ষা করা কিছুতেই সম্ভব না। এবং আমরা মোটামুটি এবং এই কথাবার্তা, এই শহরের কথাবার্তা শুনতে শুনতে আসলে আমরা অনেকটাই হয়রান হয়ে গেছি একদম। কেউ মাস্ক পরে না, বাড়ি যেতে না করে বাড়ি যায়। এগুলিতে এখন আমাদেরকে গ্রামে জনস্বাস্থ্য কন্ট্রোল করার, গণস্বাস্থ্য নিয়ন্ত্রণ করার যে ন্যাচারাল যে পদ্ধতি, সেগুলি আমাদের অবলম্বন করতে হবে। যেভাবে আমরা কলেরা, বসন্ত, অন্যান্য রোগ আমরা যেভাবে গণটিকা দ্বারা, হার্ড ইমিউনিটি দ্বারা যেভাবে আমরা, এছাড়া এটার আর কোনো উপায় নেই। এখন আমরা আর কোনো থিওরিটিক্যাল পর্যায়ে নাই, আমাদেরকে এখন বাস্তব গ্রামে যেভাবে এই রোগ ছড়াইতেছে, যদি একবার কোনো একটা সমাজে এই রোগ পার হয়, তখন কিন্তু আমাদের সারা দেশের হাসপাতাল একটা জেলার মানুষ দিয়ে কোলানো যাবে না। সুতরাং আমাদের এখন উচিত সবকিছু চিন্তা ভাবনা করিয়া আমাদেরকে কৃষকের দিকে চাইয়া, এই 4-5 কোটি মানুষ, কয়েক লাখ মানুষের দিকে না, 4-5 কোটি মানুষের দিকে চাইয়া আমাদেরকে জনস্বাস্থ্যের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে গ্রামে। এবং সেটা যেন গণটিকা অবশ্যই থাকবে, অন্যগুলি পাশে থাকবে। আর স্বাস্থ্যবিধি বলা হয়, স্বাস্থ্যবিধি বলতে তারা কে কি বোঝায় আমি জানি না। মুখে মাস্ক পরা এটা কি স্বাস্থ্যবিধি? এগুলি না, আমাদেরকে একদম সুনির্দিষ্ট স্পেসিফিক পরামর্শে, স্পেসিফিক কথাবার্তায় যেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ ধাপে অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ বোধহয় তিনি আমাদের সঙ্গে নেই, ডক্টর শেখ বাহারুল আলম আমরা শেষ করব। আপনার সমাপনী বক্তব্য কি হবে? সমাপনী বক্তব্য একটাই, আমরা যদি করোনার উৎসে আঘাত করতে না পারি, উৎসকে যদি আমরা আইসোলেট করতে না পারি, সংক্রমণ প্রতিরোধ করা যাবে না। সারা দেশব্যাপী লকডাউন দিয়ে জরুরি প্রয়োজনে স্পোরাডিক এখানে ওখানে আমরা যদি শিথিল করি, এটি ছড়াতেই থাকবে। লকডাউন এখন যেমন 8 দিনের জন্য শিথিল করা হয়েছে, লকডাউন থাকাকালীনও সংক্রমণ বন্ধ ছিল না। সুতরাং উৎসমূলে যদি আমরা আঘাত করতে না পারি তাহলে এটি সম্ভব নয়। কারণ যেসব মানুষ করোনা পজিটিভ হয়, এটি মাস ডিটেকশনে যেতে হবে, অ্যান্টিজেন টেস্ট করে হোক আর অ্যান্টিবডি টেস্ট করে হোক। দ্বিতীয় যেটি সদরুল ভাই বলছিলেন যে আমাদেরকে মাস যদি আমরা সেটি না পারি, তাহলে আমাদেরকে ইমিউনিটি করতে হবে। আমরা তো টিকার
বিভিন্ন ক্রাইসিস দেখেছি, আমাদের প্রয়োজনীয় টিকা আমরা আনতেই পারিনি, সে এক নানা রকম জটিলতার কারণে। মানে আমি বলবো যে টিকা কূটনীতিতে আমরা হেরে গেছি। সেই সব অতিক্রম করে সারা দেশের মানুষকে যদি টিকা দিয়ে একটা প্রতিরোধ করা যায়, এটি একটি সম্ভব। আর আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা, প্রফেসর শহীদুল্লাহ একমত হবেন, এই ব্যবস্থাপনায় যথেষ্ট ঘাটতি রয়েছে। বারবার বলা হচ্ছে যে এটি একটি সমন্বিত কার্যক্রম। রোগী আক্রান্ত হলে তাকে রক্ষা করার জন্য শুধু হাই অক্সিজেন, রোগী কিন্তু আরো অনেকগুলো কারণে, যেটাকে মেডিকেল টার্মে কোমরবিডিটি বলে, আরো কিডনি কাজ করছে না, কেউ ডায়াবেটিস, কেউ হার্টের প্রবলেম, অনেকগুলো ইসের জন্য মারা যাচ্ছে, কিন্তু আমরা বলি করোনার জন্য মারা যাচ্ছে। সমন্বিত কার্যক্রমটাকে আমরা শেষ করব। শহীদুল্লাহ স্যার আছেন, শহীদুল্লাহ স্যার 30 সেকেন্ড সময় আপনাকে দিতে চাই, শেষ কথা কি হবে? শেষ কথাটি হলো যে আমরা করোনার সংক্রমণ দেখতে চাই না, কমাতে চাই এবং একসময় শূন্যের কোঠায় নামাতে চাই। আমরা অনেকে অনেক কথা বলতে পারি, কোনো একটি পথ না, ওইটা ডেঞ্জারাস, ভয়াবহ হবে যদি কেউ একটি পথের কথা বলে। এখানে সমন্বিত, যেমন টিকার প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে, কিন্তু কালকে কি আমি 17 কোটি মানুষকে টিকা দিতে পারবো? অসম্ভব ব্যাপার। কিন্তু টিকা দিতে হবে, কিন্তু টিকা যতদিন না দিতে পারছি ততদিন কি আমি এরকম বিধিনিষেধ হিসেবে চলবো, স্বাস্থ্যবিধি না মেনে চলবো? তার তো ফলাফল দেখলাম। সেই জন্য আমাকে কখনো কেউ যদি ফ্ল্যাট একটা কথা বলে না যে এটা দিয়েই সব হয়ে যাবে, দ্যাটস ডেঞ্জারাস। এখানে টিকার যেমন প্রয়োজন আছে, এখনো স্বাস্থ্যবিধি মানতে হবে, প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে না বেরোই, উপসর্গ থাকলে অবশ্যই যেন আমরা পরীক্ষা করে নিই। অনেকে উপসর্গ নিয়ে ওই ডিনায়াল মানে এড়িয়ে যাচ্ছেন যে এটা মনে হয় সর্দি কাশি জ্বর, এটা ঠিক না। এমন পরীক্ষা করি আর না করি, আমার যদি উপসর্গ থাকে জ্বর সর্দি কাশি, আইসোলেশনে যান, নিজের কারণে, পরিবারের কারণে, সমাজের কারণে। আর ফাইনালি যেটা, যে আমাদের টিকা আসছে, আমরা সবাইকে আহ্বান করবো আপনি টিকার নিবন্ধনটা করুন এবং আপনি টিকাটা নিয়ে নিন। এই সমন্বিত ভাবে প্রত্যেকটি কাজ করলে এক একটা পার্সেন্টেজ কাজ করবে এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টুডিওতে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আছেন। জাহাঙ্গীর আলম, শেষ কথা আপনার কি হবে? না, যেটা আমাদের সিনিয়ররা যেটা বলেছে এটা যেন আমরা শতভাগ মেনে চলি, এবং এই 8 দিন আমাদের যে ঈদের জন্য শিথিল করা হয়েছে, এই সময় যেন আমরা জরুরি প্রয়োজন ছাড়া, কাজ ছাড়া, এবং যেটা আমাদের মাস্ক এবং নিরাপত্তা যেটা আছে এটার ব্যবহার ছাড়া যেন আমরা কেউ না বেরোই। নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে এবং আমাদের বয়স্ক এবং শিশুদের স্বার্থে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলি। টিকা যত দ্রুত আসবে তত যেন মানুষ দেয়, এবং সবাই যেন সবাইকে সহযোগিতা করে। সবার সচেতনার মাধ্যমেই আমরা সবাই নিরাপদ থাকবো। যদি আমরা সবাই নিরাপদ থাকি তাহলে আমাদের দেশ নিরাপদ থাকবে, আমরা অর্থনৈতিকভাবে ভালো থাকবো। যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বারবার প্রতিদিন স্মরণ করে দিচ্ছে, সেটা যেন আমরা সবাই মাঠ পর্যায়ে, গরিব ধনী যারা যেই পর্যায়ে আছি, যেই পেশায় আছি না কেন, সব মানুষকে সম্মান করে সবাইকে যেন সহযোগিতা করি, তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং এই অনুষ্ঠানটি রাত 1টা 10 মিনিটে পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।